বাংলাদেশ দাবি করেছিল 12,371 কোটি টাকা। আন্তর্জাতিক রায় পাওয়া যাচ্ছে মাত্র 512 কোটি টাকা। এটা কোনো হিসাবের ভুল নয়, এটা কোনো আইনি কাকতালীয় ঘটনাও নয়। এটা একটি রাষ্ট্রের দর কষাকষির ব্যর্থতা, একটি দুর্বল রাষ্ট্র ব্যবস্থার নগ্ন ফলাফল। এখন প্রশ্ন হলো, দোষ প্রমাণিত হওয়ার পরও বাংলাদেশ কেন ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে পারল না? মূল আলোচনায় যাওয়ার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2005 সালের সিলেটের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, কিন্তু এটাকে কেউ দুর্ঘটনা বলেনি। বাংলাদেশের আদালত, সুপ্রিম কোর্ট, এমনকি আন্তর্জাতিক সালিসি আদালতও বলেছে নাইকো চুক্তি ভঙ্গ করেছে, কারিগরি নিরাপত্তা মানেনি, ঝুঁকি ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা হয়েছে। অর্থাৎ দোষ প্রশ্নাতীতভাবে প্রমাণিত। তাহলে ক্ষতিপূরণ এত কম কেন? এখানেই শুরু হয় আসল অনুসন্ধান। বাংলাদেশ প্রথমে দেশে মামলা করে, দাবি করে 746 কোটি টাকা। পরে আন্তর্জাতিক আদালতে গিয়ে হঠাৎ দাবি করে $101 কোটি। বিশেষজ্ঞদের মতে এই অসামঞ্জস্যই মামলার ভিত্তি দুর্বল করে দেয়। যখন রাষ্ট্র নিজেই নিজের ক্ষতির পরিমাণ নিয়ে একমত নয়, তখন আন্তর্জাতিক আদালত কেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবে? অনুসন্ধানে উঠে আসে, গ্যাসের প্রকৃত ক্ষতির পূর্ণ কারিগরি হিসাব উপস্থাপন করা হয়নি, পরিবেশগত ক্ষতির আন্তর্জাতিক মানদণ্ডও ব্যবহার হয়নি, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির মূল্যায়নও অনুপস্থিত ছিল, আইনি কৌশলে ছিল স্পষ্ট দুর্বলতা। প্রশ্ন উঠেছে, এত বড় জাতীয় স্বার্থের মামলায় রাষ্ট্র কি সত্যিই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিল, নাকি কেবল দায়সারা দায়িত্ব পালন করা হয়েছিল? আরেকটি প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না, বাংলাদেশের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্স থাকার পরেও কেন গ্যাস ক্ষেত্র তুলে দেওয়া হয় বিদেশি প্রাইভেট কোম্পানির হাতে? কারণটা নীতিগত। যখন একটি রাষ্ট্র প্রাইভেটাইজেশন নীতি অনুসরণ করে, তখন ধীরে ধীরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্র বিনিয়োগ করে না, প্রযুক্তি দেয় না, সিদ্ধান্তের ক্ষমতাও সীমিত করে। ফলে প্রাইভেট কোম্পানিগুলো শক্তিশালী হয়, রাষ্ট্র পরিণত হয় কেবল অনুমোদনদাতায়, আর জনগণ বঞ্চিত হয় রাষ্ট্রীয় সেবা ও সুরক্ষা থেকে। এফডিআই বা বিদেশি বিনিয়োগকে আমরা প্রায় উন্নয়নের সমাধান হিসাবে দেখি, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এটা বিনিয়োগ নয়, ক্ষমতা হস্তান্তর। বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা দেওয়ার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো মাথা তুলে দাঁড়ানোর সুযোগই পায় না। রাষ্ট্র যখন কর ছাড়, নীতিগত শিথিলতা আর বিশেষ সুবিধা দিয়ে বিদেশি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেয়, তখন দেশীয় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় আগেই হেরে যায়। ফলাফলস্বরূপ আমরা দেখতে পাই, বিদেশি কোম্পানি লাভ নিয়ে যায়, কিন্তু সেই দেশের মানুষ ও তাদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না। কর্মসংস্থান তৈরি হয় সীমিত আকারে, প্রযুক্তি হস্তান্তর হয় আংশিক, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে যায় দেশের বাইরে। ট্যাংরাটিলার দেখিয়েছে, যখন উন্নয়ন মানে হয় শুধু বিনিয়োগের পরিমাণ, মানুষের অধিকার নয়, তখন ব্যবসা নিরাপদ থাকে, কিন্তু মানুষ থাকে অনিরাপদ। তেল ও গ্যাস খাত মানে শুধু জ্বালানি নয়, এর সঙ্গে জড়িত থাকে আন্তর্জাতিক লবিং, কূটনৈতিক চাপ ও বড় শক্তির স্বার্থ। এই চাপের সামনে দুর্বল রাষ্ট্র প্রায়ই নীরব থাকে। ক্ষতিপূরণ কম আসে, কিন্তু দায় স্বীকারের ভাষা থাকে অস্পষ্ট ও নরম। সরকার বলছে এটি নৈতিক বিজয়, কিন্তু প্রশ্ন হলো, নৈতিক বিজয়ে কি পুড়ে যাওয়া হাজার হাজার কোটি টাকার গ্যাস ফেরত আসে? নৈতিক বিজয়ে কি ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকানো যায়? ট্যাংরাটিলা আমাদের শিখায়, সমস্যা নাইকো একা নয়, সমস্যা একটি রাষ্ট্র ব্যবস্থা। আর যে রাষ্ট্র নিজের সম্পদের মূল্য বোঝে না, সেই রাষ্ট্র ক্ষতিপূরণ আদায় করতে পারে না। এমন আরও বিশ্লেষণধর্মী খবরগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।